এয়ারক্রাফট মিউজিয়ামের গেট, আর এদিকে এই হচ্ছে কিন্তু প্লেন, সুবিশাল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু আমি চলে এসেছি নিউ টাউনে। এখানে এয়ারক্রাফট মিউজিয়াম করেছে একটা, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আর আমার পিছনে যে বড় যে প্লেনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই আজকে এক্সপ্লোর করতে চলেছি এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এয়ারক্রাফট মিউজিয়ামের গেট, আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার আছে। তো চলো টিকিটটা কেটে নেওয়া যাক। এখানে টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে পার হেড। তো চলো টিকিটটা কেটে নেওয়া যাক। তো এই কিন্তু টিকিট আমরা কেটে নিলাম, 30 টাকা করে কিন্তু পার হেড টিকিট। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। এখানে টিকিট, এই টিকিটটা প্লেনে ওঠার আগে মানে দেখবে। আচ্ছা, টিকিটটা ফেলা যাবে না তাই তো? আচ্ছা, তোমার টিকিট কেটে কিন্তু এখানে চেক করার পরে কিন্তু ফেলে দিও না, তাহলে কিন্তু ওখানে গিয়ে তোমাদের প্রবলেম হবে। কারণ ওখানেও প্লেনের ভেতরে ওঠার সময় কিন্তু ওখানে টিকিটটা চেক হবে। আর এটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে মেনটেন করে রেখেছে, একটা সুন্দর গার্ডেন করে রেখেছে। এখানে চাইলে তোমরা এসে কিছু টাইমও স্পেন্ড করতে পারো। আর এই হচ্ছে সামনে সেই এত বড় একটা হিউজ বড় প্লেন, যেটা এখানে মিউজিয়াম হিসাবে শো করা হয়েছে। আর এই মিউজিয়ামটা কিন্তু খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তো টিকিট তোমাদেরকে দেখিয়ে দিলাম, 30 টাকা হচ্ছে মাত্র টিকিট মূল্য। তো চলো যাওয়া যাক প্লেনের সামনে এবং তোমাদেরকে এই জায়গাটা সুন্দর করে এক্সপ্লোর করা যাক। এই হচ্ছে কিন্তু প্লেন, সুবিশাল বড় একটি প্লেন এখানে শো করা হয়েছে। তো ভেতর দিকেও যাব। এই প্লেনটা কিন্তু 29 বছর ধরে প্লেনটা আকাশে উড়েছে। 1988 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই প্লেনটা কিন্তু আমাদের সেনাবাহিনীর সঙ্গে ছিল। তো চলো ভেতর দিকে যাই, ভেতর দিয়ে প্লেনটা কীরকম লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সামনের দিক থেকে একদম প্লেনটা, এই যে প্লেনের ফ্রন্টে যে চাকা থাকে সেই চাকা, সাসপেনশনটা দেখো কত বড় সাসপেনশন। আর এটার দ্বারাই কিন্তু সামনের যে চাকাটা আছে ডান দিক বাদিক যায়। আর এই হচ্ছে সামনের চাকার ভেতর দিকটা দেখো, দারুণ লাগছে কিন্তু। আর এই হচ্ছে টায়ার, কত বড় বড় দুটো টায়ার। তো চলো যাই এবার ভেতর দিকটায়, দেখি ভেতর দিকে কী কী আছে। আর এই হচ্ছে প্লেনের ব্যাক সাইডটা। প্লেনের ভেতরে কিন্তু কোনো ভিডিও করা অ্যালাউ নেই, বা ছবি তোলাও কিন্তু অ্যালাউ নেই, কারণ ভেতরে অনেক কিছু সিক্রেট জিনিস আছে যেইগুলো পাবলিক করা যাবে না। সেই সূত্রে ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। তো বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম প্লেনটা, এবং ভেতরে কি কি আছে, কি কারণে প্লেনটা ইউজ হতো, কত সাল থেকে কত সাল পর্যন্ত এই প্লেনটা ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিল, সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওতেই পাবে। তো আমরা এখানকার একজন যে মেম্বার আছে তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। তো উনি আসুক, ওনার সঙ্গে কথা বলি, তোমাদেরকে সেই ওনার মুখ থেকেই শোনাবো এই প্লেনটার ইতিহাস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে। আর এই যে প্লেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্লেনের সম্বন্ধেই আমরা এখানকার যে মিউজিয়ামের দায়িত্বে আছেন, তো তার কাছে আমরা এই প্লেনের সম্বন্ধে কিছু জেনে নেব। তো স্যার, আপনার নামটা? গৌতম চ্যাটার্জি। আচ্ছা, এই প্লেনের সম্বন্ধে আপনারা যদি কিছু আমাদের বলেন। নিশ্চয়ই বলবো। প্লেনটা হচ্ছে রাশিয়ার প্লেন। আচ্ছা। ইন্ডিয়া 1988 সালে কিনেছিল, কিনে ইন্ডিয়ান নেভিকে দিয়েছে। ইন্ডিয়ান নেভিতে 29 বছর সার্ভিস করেছে। 1988 থেকে 2017 পর্যন্ত ইন্ডিয়ান নেভিতে অ্যাক্টিভভাবে কাজ করেছে। তারপর একে ডিকমিশন করা হয়েছে। ডিকমিশন করে, যেহেতু এর মাদার বেস হচ্ছে আরাকুম থেকে এটাকে যখন আনা হয়েছে, পার্ট বাই পার্ট করে করে আস্তে এক একটা ছোটোটা ট্রাকে করে এখানে নিয়ে এসে একে অ্যাসেম্বলি করা হয়েছে। 1 মাস ধরে অ্যাসেম্বলি করে একে আবার মিউজিয়ামে পরিণত করা হয়েছে। প্লেনটার নাম হচ্ছে TU-142M। প্লেনটার গতি হচ্ছে ঘন্টায় 850 কিলোমিটার পার আওয়ার। প্লেনটার লম্বায় হচ্ছে 53 মিটার, চওড়ায় হচ্ছে 50 মিটার। প্লেনটার ওজন হচ্ছে 200 টন।
এর 4টে পপুলার ইঞ্জিন আছে। এক একটা পপুলার ইঞ্জিনের 5 টন করে ওজন হয় এবং 5 টন করে এরা তেল খায়। টোটাল তেলের ট্যাঙ্ক আছে 10টা, উইন্সে আছে 4টে 8টা, মিডিলে আছে 2টো। এই ট্যাঙ্কের মধ্যে 87 টন অর্থাৎ 87,000 লিটার তেল এতে থাকে। তাতে 16 ঘন্টা 45 মিনিটে উঠতে সক্ষম। এবং এই যে 29টা বছরে যখন ইন্ডিয়ান নেভিতে সার্ভিস করেছে, তার মধ্যে 3টে আমাদের ভারতবর্ষে ফাইট হয়েছিল। এক পরাক্রম, কার্গিল এবং ক্যাকটাস। 1992 সালে, 1999 সালে এবং 2001-এ। 1999 সালে এটা হচ্ছে কার্গিল যুদ্ধটা হয়েছিল, আমাদের সবার কাছে এটা জানা। এই কার্গিল যুদ্ধের সময় এ পার্টিসিপেট করেছিল, যার জন্য একে আমাদের যেহেতু জয়, আমাদের ইন্ডিয়ার জয় পাকিস্তান পরাজয় হিসাবে একে একটা জায়গায় এনে আমরা একটা মিউজিয়াম করে সবার সামনে দেখানোর কাজ করানো হয়েছে। এটা করছে কে, এই আমাদের ইন্ডিয়ার ভারতবর্ষের যে হিটকো যে কোম্পানি আছে, সে কোম্পানি আপনাদের সামনে এনে এটাকে মিউজিয়াম করে আপনাদের সবাইকে দেখাচ্ছে। একদম এর ক্রু মেম্বার টোটাল সৈনিক এরা থাকে হচ্ছে 10 জন। পেছনে যে থাকে সে হচ্ছে গানারম্যান এবং সামনে হচ্ছে 9 জন। সামনে হচ্ছে 2টো ককপিট আছে, একটা হচ্ছে ফাইটার ককপিট, একটা হচ্ছে পাইলট ককপিট। পাইলট ককপিটের সামনে থাকে 5 জন, তারপরে হচ্ছে যেটা ফাইটার ককপিট সেখানে থাকে 4 জন এবং পেছনে একদম যে থাকে সে হচ্ছে গানারম্যান, তার কাছে ডবল ব্যারেল গান আছে। আপনারা আসলে যদি দেখেন পেছনে 2টো নল বেরিয়ে আছে, সেই নল দুটো হচ্ছে গানারম্যানের নল। সেই গানারম্যান ওইখান থেকে নল দিয়ে কি করে, গুলি করে। পেছন থেকে যদি কেউ একে অ্যাটাক করে তখন তাকে গুলি করবে। এর রেঞ্জ হচ্ছে 1.5 কিলোমিটার। এক একটা গুলির হচ্ছে 23 mm এক একটা গুলি। তাহলে রাউন্ডে 1200 রাউন্ড, 1 মিনিটে 1200 রাউন্ড গুলি পেছন থেকে বেরোয়। এবং তারপরে আপনি চলে আসবেন, দেখতে পাবেন ভেতরে ঢুকে অক্সিজেন সিলিন্ডার আছে, কারণ এটা যখন উপরে প্লেন যখন উপরে ওঠে তখন অক্সিজেনের প্রয়োজন হবে। অক্সিজেনের প্রয়োজন হলে তখন কেউ ওখান থেকে অক্সিজেনগুলো সরবরাহ করা হয়। এক একটা অক্সিজেন সিলিন্ডারের মধ্যে 17 কিলো করে অক্সিজেন থাকে, সেটা হচ্ছে লিকুইড ফর্মে, কিন্তু ওটা কি হয়, গ্যাসে ফরমাইট হয়। তারপরে এটা যখন গ্যাসে ফরমাইট হয়ে সব ককপিটে যে পাইলটরা আছে এবং ফাইটাররা আছে তাদের যখন অক্সিজেনের প্রয়োজন হয় তাদের কাছে সরবরাহ হয়। তারপর দেখবেন CO2 ফায়ার ফাইটিং বলে একটা দেখবেন ওখানে সেল আছে, লাল লাল যে সেলগুলো আছে, সেই সেলগুলো কি হয়, ওখান থেকে যদি কোনো জায়গায় আগুনের লেগে যায় বা আগুন ইয়ে হয় তখন কী হবে, ককপিট থেকে কিন্তু অপারেটিংটা হয়। ওই অপারেটিং হলে ওখান থেকে ফায়ারগুলো নিভে যাবে। তারপর চলে আসবেন TC7। এই যে প্রতি যে কম্পার্টমেন্ট আমি বলছি এগুলো কিন্তু সব ভাগ ভাগ করে সব কিন্তু ব্লকেজ থাকে, কোনো ফাঁকা থাকে না। আপনারা এসে দেখবেন টোটালটা ফাঁকা, মানে এ মাথা থেকে ও মাথা আপনারা যেতে পারছেন। এটা কিন্তু শুধু মিউজিয়ামের জন্য। যখন এই রানিং ওয়ার্ডসে ছিল তখন কিন্তু পার্ট বাই পার্ট করে করে এক একটা ব্লক করা থাকে। এই ব্লকেজের মধ্যে দিয়ে কেউ যাতায়াত করতে পারে না। যদি কোনো সময় প্রয়োজন হয় তখন ল্যান্ডে যখন প্লেনটা নামবে, নিচ থেকে এদের হ্যাশ আছে, ওই হ্যাশ খুলে ওপরে উঠবে, উঠে ওখানে রিপেয়ারিং করবে, আবার তারা হ্যাশ বন্ধ করে নিচে নিয়ে যাবে। ভেতরে 2টো পাইলট 2টো আছে পেট্রোল ট্যাঙ্ক। 5 নম্বর যে পেট্রোল ট্যাঙ্কটা আছে আপনারা এসে দেখবেন, ওর মধ্যে ব্ল্যাক বক্স রাখা আছে, অ্যাস্ট্রো নেভিগেশন ক্যামেরা রাখা আছে, ওর মধ্যে গানারম্যানের যে রেডার সেটাও ওখানে রাখা আছে। আপনারা আসলে দেখতে পাবেন এবং বাচ্চাদের বলবেন এসে ওখানে দেখতে বা জানতে বা বুঝতে, তাহলে দেখবেন আপনাদের উপকৃত হবে। তারপরে আছে আপনার কার্গো কম্পার্টমেন্ট, যেটা বিশেষ করে সবার দেখার। কার্গো কম্পার্টমেন্টের ওর মধ্যে সোনোবয় আছে, সোনার সাবমেরিনকে যেহেতু এ ডিটেক্ট করবে, তাহলে সমুদ্রের তলা থেকে কি করে বুঝবে যে সাবমেরিন কোথায় আছে, তখন কি ওই সোনোবয়গুলোকে ড্রপ করা হয়। সোনোবয়ের কাজ হচ্ছে সাবমেরিনকে ডিটেক্ট করা বা খুঁজে বার করা। সেটা ককপিট থেকে কি হবে, অপারেটিং করা হবে। একটুখানি আগিয়ে যাবেন, বাঁ হাতে দেখতে পাবেন বড় বড় যে কোল বালিশের মতো যে সেলগুলো রাখা আছে, ওগুলো হচ্ছে বোম। আর ডান হাতে একটু খেয়াল করে দেখবেন ওখানে হচ্ছে ক্যারিয়ার রাখা আছে, ওটা হচ্ছে মিসাইল ক্যারিয়ার। যদি
সাবমেরিন ধরুন দাঁড়িয়ে আছে, তাহলে বোম দিয়ে তাকে ডিস্ট্রয় করবে, এবং যদি রানিং ওয়ার্সে থাকে বা চলতে থাকে তাহলে কি করবে, তাকে মিসাইল দিয়ে অ্যাটাক করবে। এগুলো জলের তলায় 1.5 কিলোমিটার রেঞ্জের পর্যন্ত যেতে পারে। তারপর আপনি চলে আসবেন আবার ফুয়েল ট্যাঙ্কে, ফুয়েল ট্যাঙ্ক কভার করে একটুখানি এগিয়ে যাবেন, তখন দেখবেন ককপিট। ককপিটে দেখবেন, প্রথমেই দেখতে পাবেন ফাইটার ককপিট, যেখানে 4 জন থাকে। যে 4 জন, একজন সিনিয়র নেভিগেটর আছে, তার কাছে সমস্ত তথ্য যাবে। তারপর হচ্ছে যে আরও যে 3 জন ফাইটাররা থাকবেন, একজন বোম, একজন সোনোবয়, এগুলো হচ্ছে ড্রপ করবে। তারপর পাইলট ককপিটে চলে যাবেন, ওখানে দেখবেন ফ্লাইট নেভিগেটর আছে, পাইলট এবং কো পাইলট। কারণ কি, প্লেনটা যেহেতু গতি অনেক জোরে হয়, যার জন্য একে ব্যালেন্স করার জন্য 2 জন পাইলটকে রাখা আছে, একজন পাইলট, একজন কো পাইলট। তারপর সিগন্যালার, তারপর হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ার। এই ফ্লাইট ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে প্লেনটাকে আপ ডাউন করানো বা চালানো। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সবাই আসবেন এবং দেখবেন, দেখে এখানে এসে ঘুরে আসবেন। আপনাদের আসার সবচেয়ে সহজ এবং সরল রাস্তা হচ্ছে সোজা, যদি আপনারা বিধাননগর হয়ে যদি আসেন, ভাটকন মোড় থেকে আপনার সল্টলেকগামী যেসব বাসগুলো আসছে, টাটা মেডিকেল ক্যান্সার হসপিটালের সামনের স্ট্যান্ডে নামবেন, নেমে একটুখানি পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে। আর এপাশ দিয়ে যদি আপনি এয়ারপোর্ট হয়ে আসেন, তাহলে বিশ্ব বাংলা গেটে আসে নামবেন, নেমে ওইখান থেকে কাউকে জিজ্ঞাসা করবেন বা টোটো বা কিছু থাকলে আপনারা চলে আসবেন এয়ারক্রাফট মিউজিয়াম। ধন্যবাদ। তো তোমরা দেখলে খুব সুন্দর করে কিন্তু পুরো প্লেনটার বর্ণনা উনি দিলেন। তো তোমরা সবাই আসো, আর অ্যাড্রেসটাও কিন্তু উনি বলে দিলে। তোমরা সবাই আসো, এখানটায় সত্যি অনেক কিছু জানার আছে, দেখার আছে, তোমরা সবাই আসো। আর দাদা, এই যে পাশে যে জিনিসটা তৈরি হচ্ছে, পাশে একটা ওটা হল একটা দেখছি, মিউজিয়াম তৈরি হচ্ছে। মিউজিয়ামটা হচ্ছে এরই মিউজিয়াম। এর যে পার্টসগুলো আপনারা যেগুলো সব দেখতে পাচ্ছেন না বা ইয়ে করতে পারছেন না, ওইগুলো ওখানে কি হবে, ডিসপ্লে করা হবে। করলে আপনারা দেখতে পাবেন। ওখান দিয়ে প্রথমে ঢুকে সব কিছু দেখবেন, দেখে তারপর আস্তে আস্তে প্লেনের মধ্যে আসবেন, এসে এখান থেকে আউট হয়ে যাবেন। ওখান দিয়ে ইন হবে, এখানে আউট। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য পুরো প্লেনটা সম্বন্ধে। ধন্যবাদ। তো তোমাদেরকে দেখালাম এয়ারক্রাফট মিউজিয়াম। প্লেনের সমস্ত পুরো বর্ণনা কিন্তু এখানকার যে মিউজিয়াম কর্তৃপক্ষের যে ইনি হেড আছেন, তিনি কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেন করলো পুরো প্লেনটার সম্বন্ধে। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো এয়ারক্রাফট মিউজিয়ামের, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে টাটা।